মাদক তখনই বন্ধ হবে যখন রাজনৈতিক প্রভাবশালীরা এর সঙ্গে জড়িত হবেন না। মাদক তখনই বন্ধ হবে যখন অবৈধ টাকার মালিকের সঙ্গে সম্পৃক্ত হবে। একদম বাংলাদেশের প্রতিটি গ্রামে এখন সকল ধরনের মাদক পাওয়া যায়, সকল গ্রাম। একটা প্রতিষ্ঠানে যখন আপনার তাদের কোনো অস্ত্র নাই, তাদের কোনো সাপোর্টিং নাই, ভালো গাড়ি নাই, ভালো অবস্থান নাই, সীমান্ত এলাকায় একটা অফিস নাই, তারপরে তারা যেটুকু করছে এটা অনেক বড় পরিসর। আমি মনে করি অনেক বড় চ্যালেঞ্জিং জায়গাটা। কারণ উল্টা দিকে আমরা হিসাব করে দেখি, আমরা কক্সবাজারে গেলাম, কক্সবাজারে আপনি যখন আমরা টেকনাফের মতো জায়গাতে যখন দেখি, উল্টা দিকে হলো সবচেয়ে আধুনিক অস্ত্র নিয়ে ওরা এই ব্যবসাটার সঙ্গে সম্পৃক্ত। এখন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যে কখন কোনো ইনফরমেশন পাওয়ার পর তাকে অন্য সংস্থার উপর নির্ভরশীল হতে হয়, এই যে ইনফরমেশনগুলো আসা যাওয়ার পথে লিকেজ হয়ে যাবে, অটোমেটিকভাবেই তো সবাই জেনে যাবে যে আমার আমি কি করে এরপরে পরের পার্টি। যদি ধরেন একটা শতবার স্বচ্ছতা নিয়েও কাজ করার চেষ্টা করলে সম্ভব না, এভাবে মানে নিজেদের অবস্থান না করে। সারা দুনিয়াতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আলাদাভাবে শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে থাকে সারা দুনিয়াতে, একদম ইয়ে করা। এখন তো আধুনিক অস্ত্র না, আধুনিক অনেক ইকুইপমেন্ট চলে এসেছে। স্থলবন্দর, বিমানবন্দর, সকল বন্দর অতিক্রম করার সময় জাস্ট যন্ত্রপাতি এত অত্যাধুনিক অবস্থান যেখানে অনেক দূর থেকে ধরা পড়ে যায়, অনেক দূর থেকে বোঝা যায়। তার কাছে বেশি ওই ডলার থাকলেও বোঝা যাবে। আমি আমেরিকার মতো দেশ ছাড়া অনেক দেশে উন্নত দেশে সেটা ব্যবহার করছে, কিংবা সেই যাওয়ার পথে সামান্যতম তার কাছে মাদক দ্রব্য থাকলে তারা কিন্তু বুঝে জেনে ফেলতে পারে। এই এয়ারপোর্ট অতিক্রম করার আগেই তারা ট্যার পেয়ে যায়। আর সেই জায়গায় আমরা ন্যূনতম এখনো প্রশিক্ষণ তো পরে। আমি একটা বৈঠকে, আমাদের উপদেষ্টা কমিটির একটা বৈঠকে বলেছিলাম যে অস্ত্র দেওয়া হোক। তখন মন্ত্রণালয়ের একাধিক সদস্য, ওনারা আমাদের একাধিক মন্ত্রী সাহেবরা বলেছিলেন যে অস্ত্র প্রশিক্ষণ তো আগে দিতে হবে, কিন্তু প্রশিক্ষণ তখনই শুরু হবে আপনি যখন সিদ্ধান্ত দেবেন। সিদ্ধান্ত দেওয়ার পর কিন্তু প্রিপারেশনের পার্ট, আগে তো সিদ্ধান্ত দিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আমরা সেই জায়গা থেকে আসা সাইবার ক্রাইম পয়েন্ট, এখন সারা দুনিয়াতে সাইবার ক্রাইম পয়েন্টে সারা অপরাধী শনাক্তের সবচেয়ে বড় জায়গায় সাইবার ক্রাইম ইউনিট করা। আমি ধন্যবাদ দেবো যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যেটা করার জন্য অগ্রসর হওয়া। শুরুটা করতে হবে, শুরুটা করা গেলে আস্তে আস্তে হতো, বের হবে, সময় লাগবে। আমাদের পুলিশেরও বেশি দিন হয়নি সাইবার ক্রাইম ইউনিট হয়েছে। অনলি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সে লোকবল ছিল, তাদের উপরে এখন নির্ভরশীলতা ছিল। সে জায়গা থেকে বেরিয়ে আসতে হবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরকে। কারণ পাশাপাশি আমার কাছে মনে হয় স্থলবন্দর, বিমানবন্দর, এটা আমরাও আমাদের সুযোগ থাকে যখন আমরা বৈঠকগুলো যাবো, বলবো আপনাদের জায়গা থেকে আপনার অনেকদিন থেকে দাবি করে আসাটা আমার মনে হয় আপনারা একটু বাড়াতে পারেন। আপনাদের ওপেন বাড়াতে হবে, এই কারণে কথা না, আপনি প্রস্তাব না দিলে ইন্টিগ্রেশন কীভাবে হবে? প্রস্তাবটা আর একটু আগের মতোই অতীতও দিয়েছিলেন, জামাল ভাই যখন ছিলেন তখনও দেওয়া, পরের ডিজি সাহেবের যারা আসতেন তারাও দেখছেন, কিন্তু ইনফরমেশন পার্ট অনেক বেশি ছিল। আমার সরকারকে একটা গুরুত্ব দিতে হবে। মাদক তখনই বন্ধ হবে যখন রাজনৈতিক প্রভাবশালীরা এর সঙ্গে জড়িত হবেন না। মাদক তখনই বন্ধ হবে যখন অবৈধ টাকার মালিকের সঙ্গে সম্পৃক্ত হবে। এই দুটা জায়গাতে যদি আপনি যদি মাঠ পর্যায়ে, কেন মাদক বন্ধ হয় না? যখন একজন জনপ্রতিনিধি মাঠ পর্যায়ে জড়িত থাকেন তখন কি করে বন্ধ হবে? এই জায়গাতে তো স্পষ্ট করে বুঝতে হবে। কারণ গ্রামে যারা মুস্তাফিজুর রহমান সাহেব বলছিলেন, ওনার গ্রামে এখন ইয়াবা পাওয়া যায় বা ফেন্সিডিল পাওয়া যাচ্ছে। এটা তো গ্রামে, প্রতিটি গ্রামে, এখন শুধু আপনার গ্রামে না, একদম বাংলাদেশের প্রতিটি গ্রামে এখন সকল ধরনের মাদক পাওয়া যায়, সকল গ্রাম। এবং এটি কিভাবে যায়, কারা নিয়ন্ত্রণ করে, কারা এটা নিয়ন্ত্রণ করছে না? আপনার তো অফিস নাই, তো অন্য সংস্থাগুলো তো অফিস আছে, ধরা হয় মাইনর, যখন কমিশন আসে না তখন ধরা হয়। এটার সমস্যাটা এক ছনপাড়া বস্তি ঢাকার পাশে, সবাই জানে এটা হলো মাদক সাম্রাজ্য, সবাই জানে এখানে খুনোখুনি হয় কদিন পর, সবাই জানে মাদক নিয়ন্ত্রণ নিয়ে এটা কয়েকদিন পর পর মার্ডার হচ্ছে, একটু পরে খুন হচ্ছে। বুয়েটের মেধাবী ছাত্র ওখানে গিয়ে খুন করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওখানে গিয়ে খুন হয়, অতীতে এটা হয়েছিল। সবাই জানার পরেও আজ পর্যন্ত সনপাড়া বস্তি বন্ধ করা যায় না। তো এক সনপাড়া বস্তি বন্ধ না করলে আপনি কি করে বাংলাদেশটা বন্ধ করবেন? আগে সনপাড়া বস্তি বন্ধ, এটা কি এখন আপনি সনপাড়া বস্তি যদি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ এই আমাদের কর্মকর্তা কর্মচারীরা আপনাদের যায়, ওরা তো দেখবো সব অস্ত্রের মুখোমুখি হবে, ওরা তো দিয়ে কি করবে? তারা কিভাবে এটাকে তারা একটা অভিযান চালাবে? সেই জায়গাটা ঢাল তলোয়ার দিতে হবে, শুধু ইয়া বানাতে হবে না, ঢাল তলোয়ার ছাড়া কিন্তু অভিযান সফল হবে না। আমি সরকারের কাছে সেই জায়গাটা কিন্তু আমি টুকু করবো। অবশ্যই বঙ্গবন্ধু কন্যার জিরো টলারেন্স, প্রধানমন্ত্রী জিরো টলারেন্স, এটা বাস্তবায়ন করার যাদের দায়িত্ব, সে জায়গাগুলোতে আরো মনোনিবেশ করতে হবে। বাংলাদেশের মাদক যদি সম্পূর্ণরূপে ধ্বংস করতে হয় এবং নিয়ন্ত্রণ করতে হয়। ঢাকা শহর কীভাবে প্রবেশ করে? ঢাকা শহর যখন কক্সবাজার থেকে আসে, কিংবা আমাদের এই ইয়েতে বেনাপোলের সীমান্ত বা অন্য সীমান্তগুলো যখন প্রবেশ করে, কুমিল্লা সীমান্ত দিয়ে প্রবেশ করে, সকল সীমান্তের যে গলার যত জায়গায় সব সীমান্ত দিয়ে প্রবেশ করে, সেটা ঢাকা কীভাবে প্রবেশ করে? ঢাকার চারপাশের রূপগুলো এখন নানা রকম রূপ তৈরি হচ্ছে।
আপনার কলকাতা থেকে নৌপথ ব্যবহার হচ্ছে, একটা সময় নৌপথ ব্যবহার হতো না, এখন সড়ক পথ ব্যবহার হতো, তারপরে আপনার বিমানপথও অনেক সময় ধরা পড়েছিল, এখন রেলপথ যুক্ত হচ্ছে। সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা এখন নৌপথ। তো নৌপথে তো মাদকদ্রব্য নির্ভরটা আপনি বোটে নেন, আপনি কি করে মুখটা করবেন? মুখটা করতে হলে আমাদের সেই জায়গাতে স্ট্রং একটা অবস্থানে আসতে হবে। আরেকটা আমি বলবো যে মাদকটা আমরা ধরেন অনেক সময় ঠিক আছে বলি ইমোশনাল পার্ট কেন হয়, বাবা মার ব্যর্থতা, মুখের ব্যর্থতা, 101টা ব্যর্থতা থাকবে। সবচেয়ে বড় ব্যাপার রাষ্ট্রকে তার জায়গা থেকে স্ট্রং একটা অবস্থান সবসময় বলিষ্ঠ অবস্থান থাকতে হবে। রাষ্ট্র যখন বলিষ্ঠ অবস্থান থাকবে তখন আপনার মাদক চেষ্টা করলেও একটা জায়গা থাকবে। যখন মানুষ মনে করবে আজকে সিঙ্গাপুরে কেউ করার সাহস পায় না কেন, যেহেতু জিরো টলারেন্স। এখানে জিরো টলারেন্স নীতিটা কিন্তু একটা বড় বিষয়। একটা সময় মালয়েশিয়ার একটা ভয়াবহ অবস্থা ছিল, সেখানে কিন্তু অনেক তারা কমিয়ে আনতে সক্ষম হয়েছে জিরো টলারেন্স নীতির কারণে। একটা এখন পৃথিবীর অনেক দেশ উন্নত আছে, তারা মনে করে যে গাঁজা বা আফিম তাদের জন্য এটাকে তারা মাদক হিসেবে গ্রহণ না করে তারা ওপেন করে দিচ্ছে, সেটা তাদের বিষয়।